নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, আমাদের অনুষ্ঠান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং যদি পারেন আমাদের বাংলা বাজারের সদস্য হওয়ার একটা ব্যবস্থা আছে। সদস্য হলে আমাদের কিছুটা সুবিধা হয়, কিন্তু সদস্য পদের সঙ্গে অনুষ্ঠান দেখা বা না দেখার কোনো সম্পর্ক নেই। আজকে জিরো আওয়ার হচ্ছে না, মূলত জিরো আওয়ারের দর্শকরা তারাও খেলা দেখছেন এবং আমাদের যারা প্যানেলের তারাও বেশিরভাগই সেই খেলার জন্যই আজকে অনুষ্ঠান করা যাচ্ছে না। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক, দেশে কি উল্টো হাওয়া বইছে? বাংলা দখলের পরে বিজেপির উল্লসিত হবার যথেষ্ট কারণ আছে। অভিযোগ অনেক আছে। প্রায় ৩৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে নির্বাচন হয়েছে। এদের মধ্যে ২৭ লক্ষ তো নির্বাচন কমিশনের শর্তেই বৈধ ভোটার। ২০০২ সালের ভোটার তালিকাতে এনাদের নামও ছিল। এরপরেও নির্বাচন কমিশনের একচোখামি ছিল। কাউন্টিং এর সময় বড়সড় ধাঁধলির অভিযোগ আছে, গোলমালের অভিযোগ আছে। রাজারহাটের ভোটের হিসেব তো বলেই দিচ্ছে ডাল মে কুচ কালা হ্যাঁ। কিন্তু সেসবের পরেও জো জিতা বই সিকান্দার। বিজেপি জিতেছে, সরকার তৈরি হয়েছে এবং কেবল তাই নয়, সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এই সরকারের ছত্রছায়ায় এক অনুগত বিরোধী দলের উঠে আসাও বলে দিচ্ছে যে আগামী দিনে এই সরকারকে বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে খুব বেশি বেগ পেতে হবে না। সিপিআইএম সাকুল্যে একজন, আইএসএফ একজন, দুজন কংগ্রেস আর ১৫-১৮ জন মমতাপন্থী তৃণমূল, বাকি তো পুরোটাই গঠনমূলক সমালোচনা করার প্রতিজ্ঞা নিয়েছেন। বিজেপি নেতৃত্বের এক বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে। তাদের সেলিব্রেটেড নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তাদের সরকার তৈরি হয়েছে এবং সেই সরকার এসেই একেবারে কোনো রাগ ঢাক গুড় না করেই বিজেপির কোর এজেন্ডাগুলোকে সামনে আনছেন। তা নিয়ে আর একদিন আলোচনা করা যাবে। আপাতত আলোচনা, বাংলার এই উত্থান কি সারা দেশের রাজনৈতিক মেজাজের সঙ্গে ক্রমশ বেমানান হয়ে উঠছে? হঠাৎই দিল্লিতে বিজেপি নেতৃত্ব এই মোদী সরকারের আমলেই এক ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য এত আকুল হয়ে উঠলেন কেন? সেই আকুলতা কি ব্যাকফায়ার করতে পারে না? এখনই একেবারে পাকাপাকি কোনো সিদ্ধান্তে আসা তো যাবে না, কিন্তু এই আকুলতার ফলে এই যে চেষ্টা চরিত্র হচ্ছে বিভিন্ন দল ভাঙিয়ে একটা এনডিএর 2/3 মেজরিটি আনার, এটার ফলে, এই চেষ্টার ফলে দেশের রাজনীতিতে কিছু ঘটনা পরপর ঘটে যাচ্ছে, যার প্রত্যেকটা বিন্দু জুড়লে একটা অন্য কাহিনী গড়ে ওঠার উপাদান দেখা যাচ্ছে। অন্য কাহিনী গড়ে উঠছে বলছি না, গড়ে ওঠার কিছু উপাদান এখনই দেখা যাচ্ছে। একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল বিরোধী রাজনীতির আসরে, কার হাতে থাকবে ব্যাটন? সারা দেশে বিরোধী রাজনীতিতে কে থাকবেন বর্ষা মুখে? দাবিদার অনেকে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ডিএমকে স্টালিন নিজেকে কম মনে করছিলেন না, কম ভাবছিলেন না অ্যাটলিস্ট। আঞ্চলিক দলগুলো তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছিল, কংগ্রেসের তরফে তাদের মতন করে তারা ঘুঁটি সাজাচ্ছিলেন। কিন্তু নির্বাচনে ডিএমকে আর তৃণমূলের বিরাট হার, ওদিকে আপের ভেঙে যাওয়া, শিবসেনা উদ্ধব ঠাকরের আবার ভাঙন, এইসবের পরে কিন্তু এই প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা হঠাৎই বন্ধ। বরং মার্জারের কথা শোনা যাচ্ছে, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা শোনা যাচ্ছে। মানে কংগ্রেস বিরোধিতার রাশটা স্বাভাবিকভাবেই হাতে রাখবে সেই জায়গাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। কংগ্রেসই যে বিরোধিতার মুখে থাকবে, তারাই যে শেষ পর্যন্ত এই বিরোধিতার জায়গাটাতে প্রথম শক্তি, সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে পরিষ্কার সেটা। আঞ্চলিক দলগুলো মিলে একটা কনফেডারেশন, তাদের নেতৃত্বে শর্তে কংগ্রেসের থাকা, এসব কথাবার্তা ঝুপ করে ডুবে গেছে এক নিস্তব্ধতায়। দেখুন, আর এসব নিয়ে কোনো কথাবার্তা নেই। কাজেই রাহুল ক্রমশ লার্জার দ্যান লাইফ হচ্ছেন। কোটা মিটিং এর পরে সেটা আরো পরিষ্কার। এটা ১ নম্বর ব্যাপার।
অন্যদিকে দেখুন আরশোলার দল ককরোচ জনতা পার্টি, তাদের সমর্থনে নেটে এক বিরাট ঢেউ, সবাইকে ছাপিয়ে ককরোচ জনতা দল এখন এক আকার নিচ্ছে। তারা কতটা কার্যকরী হবেন, কি আকার নেবে তাদের আন্দোলন, সে তো পরের কথা, কিন্তু এই যে জেনজির উপচে পড়া ভিড় আর সমর্থন, তা এটা তো বুঝিয়ে দেয় যে এই বিশাল সংখ্যক যুবক তরুণরা সরকার বিরোধী। আজ সেই যন্তর মন্তরে হাজির হচ্ছে কৃষক নেতারা, সেখানে হাজির বামেরা, সিপিআইএম, সিপিআইএম এর লিবারেশন, তাদের ছাত্র সংগঠনেরা। তারা কেবল ধর্ণা চালিয়ে যাচ্ছে তাও নয়, গতকাল থেকে সোনাম ওয়াংচুক শুরু করেছেন আমরণ অনশন। দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ওদিকে বিজেপি থেকে বলা হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা মন্ত্রীদের পদত্যাগ তাদের চিন্তা ভাবনাতেও নেই। আবার এই সভাতে পাঞ্জাব থেকে কৃষক নেতারা যেতে শুরু করেছেন। সব মিলিয়ে আবার একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে এই আন্দোলন, দিল্লিমুখী এই আন্দোলন। দেশ জুড়ে তা নিয়ে আলোড়ন হবে, কারণ অনশনের মুখ সোনাম ওয়াংচুক। আবার লাদাখের মতো চাইলেই ওই মিলিটারি দিয়ে এসে সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে রাজস্থান নিয়ে চলে যাবে, সেটাও কিন্তু সম্ভব নয়, কারণ দেশ বিদেশের মিডিয়ার নজর আছে এই আন্দোলন আর অনশনের দিকে। দেশের জেনজি এই পেপার লিক আর এতজন ছাত্রের আত্মহত্যা নিয়ে একটা সোজা সমাধানের দিকে তাকিয়ে আছে। তারাও অপেক্ষা করে আছে, তারাও দেখছে কি হতে পারে, কি হচ্ছে। এবং খেয়াল করুন, ঠিক সেই সময়ে দেশ জুড়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের বেশ কিছু বড় বড় দুর্নীতি বেরিয়ে আসছে সামনে। হ্যাঁ, এতদিন যে গদি মিডিয়া প্রায় ধন্য ধন্য করে চলছিল, সেই মিডিয়া থেকে খবর বেরিয়ে আসছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওপরে বিরাট সাংঘাতিক দুর্নীতির অভিযোগ। তিনি এবং তার পরিবারের বহু সদস্যের নামে অভিযোগ। সরকারি প্রকল্প যেখানে হবে সেই অঞ্চলের জমি তারা আগেভাগেই কিনে ফেলেছেন, হাজার হাজার কোটি টাকার লাভ হয়েছে। সেই সব মানুষের কোম্পানির ইনসাইডার ট্রেডিং একেই বলে। এই জায়গাতে সরকারি প্রকল্প হবে, একটা নির্দিষ্ট জায়গাতে সরকারি প্রকল্প হবে, সেটা নির্দিষ্টভাবে কিছু মানুষ আগে থেকেই জেনে ফেলে জমি কিনে নিয়েছেন। তারপর সেই জমির দাম যখন প্রকল্পের ঘোষণা হলো হু হু করে বেড়ে যাচ্ছে, পাল্লা দিয়ে বিনিয়োগ করা যে টাকা 50-100 গুণ বেড়ে যাচ্ছে। আরএসএস ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম এই অভিযোগ নিয়ে খুব বড়চড় কোনো ডিফেন্স তৈরি করে উঠতে পারছে না এখনো বিজেপি দল। ওদিকে রাজস্থানে কৃষি রাষ্ট্রমন্ত্রী নিজেই ভর্তুকি ঘোষণা করে নিজেরই শশা ক্ষেতের জন্য 99 লক্ষ টাকা ভর্তুকি পেয়ে গেছেন। এও এক চরম বিড়ম্বনা। মজার কথা হলো এগুলো বেরিয়ে আসছে কিন্তু বিজেপি দলেরই কিছু বিক্ষুব্ধ নেতাদের কাছ থেকে। মধ্যপ্রদেশের আপাতত বিক্ষুব্ধ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মুখ খুলেছেন এবং এই ঘোটালা এপিসোডের মাথায় অযোধ্যার রামলালার মন্দিরে ডাকাতির খবর গোটা উত্তর ভারতে একটা বোফোর্সের চেহারা নিয়েছে। जो राम जी को लाए हैं उनको सत्ता में लाए বলা হয়েছিল, যারা বলেছিলেন যে যারা রামজিকে এনেছেন তাদেরকে ক্ষমতায় আসুন, বা তারা এখন প্রশ্নের মুখে। আপাতত কিছু খুচরো অ্যারেস্ট আর পদত্যাগ দিয়ে সেসবকে ঢাকার চেষ্টা চলছে বটে, কিন্তু তা যথেষ্ট নয়। রামলালার ঘরে ডাকাতি মানুষের ভাবাবেগে আঘাত করেছে। উত্তর ভারত জুড়ে ধর্মপ্রাণ হিন্দু ভাজপাইরাও অন্য সুরে কথা বলছেন। মোদিজির না খাউঙ্গা না খানে দুঙ্গা আজ প্রশ্নের মুখে। ইন্ডিয়ান এক্সপ্রেসে বন্দিতা মিশ্রের আজকের রিপোর্ট পড়ছিলাম, আজকেই তা ছাপা হয়েছে। উত্তরপ্রদেশের 5টা শহরের ছবি দিয়েছেন তিনি। হ্যাঁ, এমনকি বিজেপি নেতা কর্মী সমর্থকরাও ক্ষুব্ধ। কেবল চুরি নয়, আরো অনেক কথা আসছে। বুলডোজারে ঘর বাড়ি ভাঙার কথা, তাদের বাড়াবাড়ি, এনকাউন্টার ইত্যাদির কথাও আসছে। সরকারের একতরফা হিন্দুত্বের ঘোষণাও সাধারণ হিন্দু মানুষকে খুশি করতে পারছে না। ওদিকে রামলালার মন্দিরে ডাকাতির খবরের পাশেই উঠে আসছে মথুরাতেও একইভাবে একই চুরির কথা। হ্যাঁ, উত্তর ভারতে এসব নিয়ে খানিক বেসামাল বিজেপি। বেনারস, লখনৌ, কানপুর, গোরখপুর, প্রয়াগরাজে মানুষজন অন্য সুরে কথা বলছেন। কেউ বলছেন সরকারের অবিবেচক ভাঙচুরের কথা, কেউ চিন্তিত পেপার লিক নিয়ে, কেউ বলছেন শিক্ষা স্বাস্থ্যের কথা, কেউ চিন্তিত সমাজের একেবারে প্রান্তিক মানুষদের নিয়ে। না, এমনটা নয় যে একেবারে সব উল্টে পাল্টে যাবে, না তা যাবে না, কিন্তু যে হালচাল শুরু হয়েছে, যে নাড়াচড়া শুরু হয়েছে তা থামছে না। আর মাথায় রাখুন 2027 উত্তরপ্রদেশের নির্বাচন, 2029 লোকসভা। কাজেই আজকের হালচাল যদি চলতে থাকে তাহলে 29-এর আগে তা অন্য চেহারা নিতেই পারে। আর এইসব আলোচনার মধ্যেই দক্ষিণে কি অন্য ইকুয়েশন, অন্য কোনো সমীকরণ আমরা দেখছি? বিজেপি সরকার তার অঙ্গুলি হেলনেই চলবে। হ্যাঁ, কূটনীতির শিরোমণি চন্দ্রবাবু নাইডুর তো এটাই ইচ্ছে ছিল, তার হাতে ছিল রাশ।
মানে ওই উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে গোছের ব্যাপার। অন্তত তিনি ভেবেছিলেন তার ইচ্ছে মতন কাজগুলো হবে, কিন্তু বিজেপি এর মধ্যে আপকে ভাঙিয়েছে, শিবসেনাকে ভাঙিয়েছে, তৃণমূলকে ভাঙিয়েছে। কাজেই চন্দ্রবাবু নাইডুর নড়ে চড়ে বসার কারণ আছে বই কি। তার হাত থেকে রিমোট কন্ট্রোলটা কিন্তু ইতিমধ্যেই কেড়ে নেওয়া হয়েছে। তিনি আজ উল্টো দিকে গেলেও বিজেপি সংখ্যা ধরে রাখবে, সরকার ধরে রাখবে, অন্তত তেমন একটা চেষ্টা তো চলছে। তাকে দেখা গেল তুঙ্গভদ্রা নদীর স্লাইস গেট খোলার অনুষ্ঠানে কর্ণাটক আর তেলেঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আর রেবন্ত রেড্ডির সঙ্গে। সেখানে কি অন্য সমীকরণ তৈরি হচ্ছে? বিজেপির সংবিধান সংশোধনী ডিলিমিটেশন বিল পাশ করানোর ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াবেন চন্দ্রবাবু নাইডু? এক দেশ এক ভোট নিয়ে আরো অনেক চর্চার প্রয়োজন আছে বলে জানিয়েছিলেন নাইডু, মানে সে বিল এখন আসছে না। ডিলিমিটেশন নিয়ে দক্ষিণের রাজ্যগুলোর সঙ্গে বিরোধিতার নতুন ফ্রন্ট খুলে দেবেন চন্দ্রবাবু নাইডু। তিনি নীতিশ কুমারের অসহায় অবস্থা বসে বসে দেখবেন? নারা নাইডু মানে চন্দ্রবাবু নাইডুর ছেলে আর তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি কি আলাদা করে দেখা করেছেন, বৈঠক করেছেন কোথাও? হ্যাঁ, স্থানীয় কিছু সাংবাদিক এ সমস্ত কথা বলছেন। তারপরেই আমরা দেখলাম তিনজনের সহাস্য ছবি, মধ্যে চন্দ্রবাবু নাইডু, একধারে ডিকে শিবকুমার, অন্যধারে রেবন্ত রেড্ডি। ডিকে শিবকুমার এবং চন্দ্রবাবু নাইডু ভারতের রাজনীতিতে চাণক্যের পরের জায়গায় আছেন। ইকুয়েশন বদলাচ্ছে, বদলে গেছে তা এখনো বলার সময় আসেনি, কিন্তু বদলানোর উপাদানগুলো খুব পরিষ্কার। অর্থনীতি এই মুহূর্তে একটা বড় রকম সংকটের সামনে। যুদ্ধ থেমেছে কিন্তু বিনিয়োগকারীরা ফিরছে না, বিদেশি বিনিয়োগ না ফিরলে বাজার উঠবে না। অন্যদিকে দেশের এমএসএমইর অবস্থা এর চেয়ে খারাপ কোনোদিন ছিল না, টাকার দাম নিয়ে আশঙ্কা কাটেনি। সামনেই বেতন কমিশনের চাপ আছে, আর্থিক মন্দার ছবি সর্বত্র। মোদ্দা কথা হলো, একদিকে দেশের রাজনৈতিক সমীকরণ সম্ভবত এক বদলের মুখে, অন্যদিকে দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার, এবং তার মধ্যে একটা সিভিল সোসাইটি মুভমেন্ট শুরু হচ্ছে, যেখানে একটা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে যাচ্ছেন তারা, আমরণ অনশনে বসে গেছেন। কিভাবে এই আলোচনা, এই সংকট কাটবে জানা নেই। এই সবকিছু মিলে একটা উল্টো হাওয়া বইছে দেশ জুড়ে। হ্যাঁ, রাজ্যে সুপবন বইছে বই কি, তা তো স্বাভাবিক, কিন্তু দেশে যে গরম হাওয়া বইছে তার রকম সকম কিন্তু মোটেই ভালো নয়। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।